12 দিন হয়ে গেল। আগামী পরশুদিন 2রা মার্চ ভোট গণনা হবে। শুধু আমাদের রাজ্যের মানুষ না, সারা দেশের মানুষ উদ্গ্রীব এই রাজ্যের মানুষের রায় জানার জন্য। কিন্তু এই মুহূর্তে কিছু ঘটনা, এটা নিয়ে এই ফেসবুক লাইভে আমি আসতে বাধ্য হয়েছি। সেটা হলো যে আমাদের দেশে বিগত প্রায় 1.5-2 দশক ধরে কোনো নির্বাচন হলেই বুথ ফেরত তথা এক্সিট পোল করার একটা নতুন প্রবণতা শুরু হয়েছে। শুরুতে এগুলো নিয়ে কোনো আপত্তি ছিল না, কেননা যে সমস্ত সংস্থাগুলো এরকম বুথ ফেরত সমীক্ষা এর উপরে নানা অনুমান যারা প্রকাশ করেছেন, তার মধ্যে সততা ছিল, বাস্তবতা ছিল এবং কোনো পক্ষ বা দুষ্ট ছিল না। কিন্তু আমাদের দেশের রাজনীতি যত জটিলতার দিকে যাচ্ছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতাসীন হওয়ার পর রাজনীতিকে অর্থবল, বাহুবল এবং আরও বিভিন্ন কায়দায় কবজা করার যে একটা বেপরোয়া চেষ্টা শুরু হয়েছে, এতে এই ওপিনিয়ন পুল অর্থাৎ ভোটের আগে এবং ভোটের পরে এক্সিট পুল, এটাও আর নিরপেক্ষতা নেই, সততা বলতে এখানে কিছু নেই। গতকাল 27শে ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই বেশ কয়েকটি তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বা ন্যাশনাল মিডিয়া তারা এক্সিট পোল প্রকাশ করেছেন। আবার তাদের কেউ কেউ ভোটের আগে এখানে এসে ওপিনিয়ন পোলও করে গেছেন। আবার গতকালই কাকতালীয়ভাবে নিয়ম ভঙ্গ করে নির্বাচন কমিশনের প্রদত্ত যে টাইমলাইন, অর্থাৎ সেই সময়ের আগে এরকম কোনো যে নির্বাচনী ফলাফল নিয়ে কোনো সমীক্ষা প্রকাশ করা যাবে না, এটাও হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্য সরকারের অধীন একটা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এরকম একটা এক্সিট পোল বা সমীক্ষা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে এটা সবাই দেখেছেন যে কটা সংস্থা আমাদের এই বিশ্ববিদ্যালয় সহ এই এক্সিট পোল বা সমীক্ষা বের করেছেন। যে কোনো লোক একটু গভীরভাবে বা নিবিড়ভাবে যদি দেখেন, দেখা যাবে এগুলোর মধ্যে একটা সংখ্যা দুটা সংখ্যা একটু এদিক সেদিক করে প্রায় একই সুরে যে রাজ্যের শাসক দল, তার পক্ষে এটা জুল টানার, প্রায় এই রাজ্যের মানুষ বা এখানে এই ভোট পূর্ব এবং ভোট উত্তর 16 তারিখের আগে এবং 16 তারিখের পরে ত্রিপুরাজ্যের মানুষ যে আবহাওয়া, যে পরিমণ্ডল যে লক্ষ্য করছেন, প্রায় তার বাইরে গিয়ে বলা যেতে পারে প্রায় গায়ের জোরে সেখানে ওপিনিয়ন পোলের নামে, এই এক্সিট পোলের নামে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি 2018 ইংরেজিতে তখন প্রবল মোদি হাওয়া, একটা 25 বছরের বামপন্থী ফ্রন্ট সরকার থাকার পর একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়ার মধ্যেও যত সংখ্যক সিটে বিজেপি জিততে পারেননি, তার চেয়ে অনেক বেশি সিটে তারা জিতবেন। কিন্তু আসল ঘটনা কি?
এই ত্রিপুরাজ্যের মানুষ এবার দেখেছেন যে যদিও এটা একটা রাজ্যের ভোট, 5 বছর শেষে একটা নির্বাচন, কিন্তু এই নির্বাচনটা ঘটনার প্রেক্ষিতে যেন একটা সর্বভারতীয় একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। ত্রিপুরার যে নির্বাচন বা তার আগামী ফলাফল, এটা যেন যে আগামী ভবিষ্যৎ ভারতের রাজনীতি কোন দিকে যাবে তার একটা দিক নির্দেশ করার বা তার একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, বা যে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, এই 7.5 দশক বাদে আমাদের দেশের স্বাধীনতার, তা আগামী দিন আরও বেশি গরিমা নিয়ে, আরও বেশি জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে এই গণতন্ত্র এবং সংবিধান ভূমিকা নিতে পারবে কি না, না সম্পূর্ণ এটা পঙ্গু হয়ে যাবে, এটা একটা রাজনৈতিক দলের হাতে জনগণকে, দেশকে, দেশের সম্পদকে লুট করার একটা হাতিয়ারে পরিণত হবে, প্রায় এই জ্যোতিচিহ্নে এসে দাঁড়িয়েছে। এবং এই ঘটনা রাজনৈতিক দলগুলো তারা যে ইস্যু বা যে কর্মসূচি তারা নির্ণয় করেন তার বাইরে গিয়ে অভূতপূর্বভাবে ত্রিপুরা যে জনগণ এবার এই নির্বাচনের সামনে নিয়ে এসছে, একটা মূল প্রশ্ন, সেটা হলো যে গণতন্ত্র রক্ষার, আইনের শাসন ফিরিয়ে আনার, স্তব্ধ উন্নয়ন এটাকে আবার পুনঃচালু করার, বাক স্বাধীনতা, এটা যেন মানুষ আবার এই অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কথা বলতে পারে, তার চ্যালেঞ্জ হিসাবে। আর এই মোক্ষম প্রশ্নে সেখানে একটা পক্ষে হলো বামপন্থীরা এবং সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি, যার নেতৃত্ব দিচ্ছে সিপিআইএম, আর অন্যদিকে হলো ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক আইপিএফটি, যারা গত 5টা বছর গণতন্ত্র নিধনের মাধ্যমে, বাক স্বাধীনতা হরণের মাধ্যমে, রাজ্যে খুন, সন্ত্রাস এবং সমস্ত ক্ষেত্রেতে জীবনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম, একদলীয় শাসন তথা স্বৈরাচারী ব্যবস্থা কায়েমের একটা কি বলে নজিরবিহীন যে এই ত্রিপুরাজ্যের মানুষের সামনে একটা বিভৎস দিনগুলো উপস্থিত করার মধ্য দিয়ে, এবং সেই জায়গাতে এই রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন শাসক দলের তাদের নির্বাচনের প্রস্তুতি ছিল গত 5 বছর, তারা যেরকমভাবে লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, তারপর নগর পঞ্চায়েতগুলো এবং সর্বশেষ ত্রিপুরা বিধানসভার 4টা বিধানসভা কেন্দ্রে প্রহসনাত্মক ভোট করে, অর্থাৎ রিগিং করে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে, মনোনয়নপত্র দাখিল করতে না দিয়ে, প্রকাশ্য দিবালোকে যে সন্ত্রাসের অমাবস্যা নামিয়ে নিয়ে এসে একটা ছাপ্পা ভোটের রাজনীতি, ছাপ্পা ভোটের সংস্কৃতি কায়েম করেছিল। শাসক দল যেহেতু জনবিচ্ছিন্ন, নির্বাচন ঘোষণা হওয়ার পর সরকারি অর্থে আর লোককে ডাকা যায় না, জনসভাতে লোক ভিড় করানো যাচ্ছে না, তাদের প্রস্তুতি ছিল এইভাবেই এই সন্ত্রাস নির্ভর এবং প্রশাসনের কিছু আমলা এখনও যারা এরকম দলদাস রয়েছে এদেরকে ব্যবহার করে আরেকটা প্রশাসনাত্মক নির্বাচন করে কিভাবে
এই বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হওয়া যায় সে চেষ্টা। শুরুতে নির্বাচক মণ্ডলী ত্রিপুরা জনগণের কাছে যে শাসক দলের এই প্রস্তুতি দেখে একটা ভয় ছিল, আশঙ্কা ছিল। প্রতিটি মহকুমাতে, প্রতিটি নির্বাচন কেন্দ্রে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল, আমরা কি ভোট দিতে পারবো? শান্তিপূর্ণ ভোট হবে? যেন ভোট দেওয়াটাই যেন একটা চ্যালেঞ্জ। অন্যদিক থেকে গণতন্ত্রের, শান্তির এবং উন্নয়নের জোট, যার শীর্ষে সিপিআইএম এবং সাথে আসন সমঝোতার ভিত্তিতে কংগ্রেস দলও সামিল হয়েছেন, তাদের আবেদন ছিল যে যে কোনো মূল্যে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সেই প্রয়াসে ভারতের নির্বাচন কমিশনও তারা এগিয়ে আসেন। তাদের একটা ইতিবাচক ভূমিকা ছিল, এখনও আছে, এটা স্বীকার করতে হয়। সবটা মিলিয়ে শাসক দলের যাবতীয় সন্ত্রাসের প্রস্তুতি, বহু বিধানসভা কেন্দ্রে 16 তারিখ নির্বাচন, তার মধ্যরাত্রি অবধি বোমাবাজি করেছে, সন্ত্রাস করেছে। তার আগে বিভিন্ন জায়গাতে প্রচারে বাধা সৃষ্টি করেছে, টাকা বিলিয়েছে, যা অতীতের সমস্ত রেকর্ডকে মান্য করে দিয়েছে যে এই কালো টাকার ব্যবহার। তারপর ভোটারদের হুমকি দেওয়া, বিরোধীদের এজেন্টদের হুমকি দেওয়া। শঙ্কা ছিল আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমাদের কাছেও আসলে যে সমস্ত বুথে এরকম পোলিং এজেন্ট দেওয়া যাবে কি না, ভোটারদের এই ভোট কেন্দ্রে নিয়ে আসা যাবে কি না, শেষ পর্যন্ত বুথে দাঁড়িয়ে ভোট দিতে পারবে কি না। কিন্তু মানুষের ঐক্য, মানুষ যখন সিদ্ধান্ত গ্রহণ করে, পৃথিবীতে এরকম পরাক্রম কোনো শক্তিরই তাকে তার সে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। ত্রিপুরা রাজ্যের মানুষ 90% বেশি ভোট দিয়ে তার ঐতিহ্য এটা পুনরুদ্ধার করেছেন। এবং সে 16 তারিখের পর থেকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আসন্ন মুক্তির একটা আকাঙ্ক্ষা, একটা উচ্ছ্বাস, একটা উন্মেষ সর্বত্র দেখা যাচ্ছে। যারা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়ন পক্ষে যে শক্তি, যারা বৃহত্তর মেজরিটি, আর অন্যদিকে এই গণতন্ত্র বিরোধী শিবির, বিজেপি, সন্ত্রাসকে ভর করে যারা চেয়েছিল ফিরতে, নদীর এপার যখন ঘরে আরেক পার ভাঙবে, হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল। এবং সর্বত্র তাদের নেতা কর্মীদের হাঁটা চলা, কথাবার্তা বলা, এটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেছিল। তো এই জায়গায় ত্রিপুরার যে সচেতন মানুষই মনে করেছেন যে শাসক দল যারা গত 5টি বছর এইভাবে জনমতকে গায়ের জোরে দাবিয়ে দিয়ে এত স্বৈরাচারী করেছে, ত্রিপুরাটাকে প্রায় সম্পূর্ণ লুট করেছে, তারা কি নতুন ষড়যন্ত্র করবে না? এবং গত এক সপ্তাহ ধরে বলা হচ্ছিল যে কিছু ন্যাশনাল মিডিয়াকে, কিছু চ্যানেলকে বহু কোটি টাকা দিয়ে 27 তারিখ যেদিন এক্সিট পোল সরকারিভাবে প্রকাশ করার সুযোগ হবে, সেদিন আবার জনমতকে বিষিয়ে তোলার জন্য, জনমনকে। এবং আরেক দিক থেকে এই যে শাসক দলের মধ্যে যে মানসিকভাবে ভেঙে পড়া শিবির, এটাকে চাঙ্গা করার জন্য তারা সেরকমভাবে এক্সিট পোল আনবে। তবে তার মধ্যে একটা বলা যেতে পারে, ভোটের আগে শাসক দলের নেতারা বলছিল 60-60 পাবে, 60-55 পাবে।
এটা করতে সাহস করেনি, এটাও একটা আশ্চর্যের ব্যাপার, কেন এটা করলো না। কিন্তু এমনভাবে এই এক্সিট পোল প্রকাশিত হলো যেন যে ভোটারদের যে এই অদম্য ইচ্ছা ধনুর্ভঙ্গ পণ করে সমস্ত সন্ত্রাসকে মোকাবেলা করে ভোট দেওয়া, ভোর 4টা থেকে লাইন ধরে হাজার হাজার মানুষের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভোট দেয়া, গত 5টা বছর যে ভোট দিতে না পারার এই যে ব্যথা, এ থেকে তার যে এই প্রতিজ্ঞাবদ্ধ যে অবস্থায় ভোট দেওয়ার চেষ্টা, এক্সিট পোলে সাধারণত তাই প্রকাশ হওয়ার কথা, অর্থাৎ যা জনমনের মধ্যে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে 16 তারিখে দেখা গেছে, এই এক্সিট পোল তার বিপরীত। তো এই ঘটনাগুলি পরিষ্কার, আসলে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে এবং অবধারিত তাদের যে পরাজয়, একে ঠেকিয়ে রাখার শেষ চেষ্টা হিসাবে প্রথমত এইভাবে একটা চিন্তার সন্ত্রাস, ভাবনার সন্ত্রাসী এক্সিট পোলের মধ্যে প্রকাশ করা একদিক থেকে, আর আরেক দিক থেকে তাদের যে এই কর্মীদেরকে আগামী 2 তারিখ গণনা কেন্দ্র অবধি নিয়ে যাওয়ার জন্য কিছু অক্সিজেন দেওয়া, এই চেষ্টা। এই জায়গায় আমার আপিল থাকবে গণতন্ত্র এবং শান্তির শিবিরের সমস্ত সৈনিকদের কাছে, অধিকার রক্ষার মানুষ যে তার ভোট দিয়েছেন, একে বন্ডল করার যে কোনো চেষ্টাকে প্রতিহত করার, এটা আমাদের নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার। কাজেই আগামী 2রা মার্চ যারা গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট হিসেবে যাবেন, ভেতরে আমরা জানি না শাসক দল সেখানে কোনো ষড়যন্ত্র করছে কিনা, নাও হতে পারে। প্রশাসন তথা নির্বাচন কমিশন তারা বলেছেন তারা নিশ্চিত নিরাপত্তা দেবেন এবং সুষ্ঠুভাবে এই গণনা যাতে সম্পন্ন হয় তার যাবতীয় ব্যবস্থা করবেন, আমরা সে আস্থা রাখব। কিন্তু যারা এই গণতান্ত্রিক শক্তির প্রতিনিধি যারা যাবেন, তারা যেন একেবারে সুষ্ঠুভাবে গণনা শেষ না হওয়া অবধি গণনা কেন্দ্রের ভেতরে তাদের সে ভূমিকা তারা পালন করেন। তাদের মনে রাখতে হবে তারা ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। জনগণের কাছে আমার আবেদন থাকবে, যারা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, ইতিমধ্যেই আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস দলের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে 21টি গণনা কেন্দ্রে এই ভোট গণনা হবে 2 তারিখ সকাল 8টা থেকে যেন জমায়েত হয়, কেননা জনগণের শেষ কথা বলে। ষড়যন্ত্রকারী কোন বেশে কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু মানুষ যেখানে সংঘবদ্ধ, মানুষ যেখানে বেশি বেশি পরিমাণ আসবে, সেখানে ষড়যন্ত্রকারী তার চেহারা, তার কৌশল যাই হোক, জনগণের কলরবে এটা ব্যর্থ হতে বাধ্য। তৃতীয় আমার আবেদন থাকবে, অবশ্যই যদি সত্যিকারের যদি এই বুথ ফেরত সমীক্ষা হয় বা এক্সিট পোল হয়, এটা 16 তারিখের পর হাটে বাজারে, বাসে, ট্রেনে, অফিস কাছারিতে মানুষের কাছে বলা বলি যে না, এবার পরিবর্তন হচ্ছেই, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছেই, আইনের শাসন ফিরে আসছেই, এবং সেটাই অনিবার্য। কাজেই 2 তারিখের পর অবশ্যই গণতন্ত্র শিবিরের শুধু আনন্দ না, মহানন্দের ব্যাপার হবে। কিন্তু সে আনন্দে যাতে গত 5টি বছর যেরকমভাবে মানুষের
নিরানন্দ হয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, ধ্বংস করেছে, রক্তাক্ত করেছে, এরকম কোনো ঘটনা যাতে ত্রিপুরাজ্যের কোথাও না হয় তা দেখতে হবে। এদিকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক, ত্রিপুরা বোর্ডেরও এই পরীক্ষা আসন্ন, সিবিএসসির বোধহয় পরীক্ষা শুরু হয়েছে। কাজে সব দিক থেকে আমাদের গণতন্ত্রের বিজয়টাকে সুনিশ্চিত করতে হবে। আর গণতন্ত্রের মূল উদ্দেশ্যই তো হলো শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা এবং সামগ্রিকভাবে এই রাজ্যকে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়ে সারা দেশের সামনে উপস্থিত করা। সারা দেশ ত্রিপুরাজ্যের মানুষের কাছ থেকে এই সাফল্য দেখতে চাইছে অধীর আগ্রহে। শুধু আমরা 40 লক্ষ মানুষ না, সারা দেশ অপেক্ষা করছে আগামী 2রা মার্চ আমাদের দেশবাসীকে গণতন্ত্রের সেই সবচেয়ে গৌরবজনক ট্রফি, গণতন্ত্রের জয় উপহার দেওয়ার জন্য সবাই তৈরি থাকুন, আমি এই আহ্বান জানাচ্ছি। আবারও সকলকে ধন্যবাদ। নমস্কার। খুলুমখা, হামবাই।